এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম। মুক্ত আবহের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আজ শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি। আমি বিভিন্ন সপ্তাহে শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, আধিকারিক, শিক্ষা সংক্রান্ত বিষয় তারা আলোচনা করেন। আমরা তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা সম্পর্কে, শিক্ষা সংক্রান্ত এবং তার সমাধান সম্পর্কে আমরা অবহিত হই। এর মাধ্যমে আপনারা যারা শুনছেন এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, শিক্ষক শিক্ষিকারা আছেন এবং আধিকারিক এবং এছাড়াও শিক্ষা জগতের মানুষ যারা রয়েছেন, তারা প্রত্যেকেই নিশ্চয়ই আলোকিত হবেন, সমৃদ্ধ হবেন এবং তা আপনারাও আমাদের মূল্যবান আপনাদের পরামর্শ দেবেন আশা রাখি। তো আজকে আমরা আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বেঙ্গল মাদ্রাসা ফোরাম, এই বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এর বর্ধমান জেলা শাখার সম্পাদক আলমগীর গনি মহাশয়। তাকে আমরা স্বাগত জানাই। নমস্কার। মুক্ত আবহের পক্ষ থেকে তার কাছে আমরা এর আগে একবার শুনেছিলাম মাদ্রাসার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান। তো আজকে মূলত আমরা সাংগঠনিক বিষয় সম্পর্কে একটু আলোকপাত করব। যে আজকে চাকরি হারা, যোগ্য অযোগ্য ইত্যাদি বিষয় নিয়ে চারদিকে একটা আলোড়ন, দিশেহারা হয়ে পড়েছেন অনেক শিক্ষক, শিক্ষাকর্মী। প্রতিদিনই আন্দোলন চলছে। গতকাল ও বিকাশ ভবনে কালকে পরশু যথেষ্ট আন্দোলন এবং লাঠিচার্জের ফলে একটা বিরাট অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার ফলে একটা আমাদের প্রত্যেকের মাঝেই একটা অত্যন্ত অসন্তোষ দানা বাঁধছে ক্রমশ। সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা কখনোই কাঙ্ক্ষিত নয় যদি সেটা বাস্তবেই হয়ে থাকে লাঠিচার্জ করা, পুলিশ সে ঠিক করেননি। একজন শিক্ষকের উপর লাঠিচার্জ, শিক্ষাকর্মীর উপর অন্যভাবে ট্যাকেল করা যায় অবশ্যই। তো এই ব্যাপারে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবেন। আর শিক্ষাকর্মীদেরও সংযত হতে হবে। আন্দোলন একটা সীমারেখা পর্যন্ত আমাদের আন্দোলন প্রত্যেকের চালানো উচিত। সীমা লঙ্ঘন নিশ্চয়ই তারা করবেন না। তাদের সে সত্তা রয়েছে, তাদের সে অভিজ্ঞতা রয়েছে, তাদের সে শিক্ষা রয়েছে অবশ্যই। কাজেই আমরা কোনো রকম অপ্রীতিকর ঘটনার লাঠিচার্জের পুলিশের তীব্র নিন্দা করছি এবং আমাদের এই আমরা সাংবাদিকতার পক্ষ থেকে, আমাদের মুক্ত বাংলার যে ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের পক্ষ থেকে আমরা চাই শিক্ষাঙ্গন সারা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সুন্দরভাবে প্রত্যেকটা শিক্ষাকেন্দ্রকে, শিক্ষার ক্ষেত্রগুলিকে প্রসারিত করতে চাইছেন, সেগুলো আরও বেশি সমৃদ্ধ হোক, সুন্দর হোক এবং প্রত্যেককে নিয়ে তিনি চলুন, এটা আমাদের আশা। নিশ্চয়ই তিনি চলবেন সবাইকে নিয়ে এবং সবাই একটা দিশা দেখবে। দিশাহারা হয়ে পড়েছেন অনেক শিক্ষক, শিক্ষাকর্মী। নিশ্চয়ই একটা পথ রাজ্য সরকার দেখাবে। নিশ্চয়ই আমাদের মহামান্য আদালত, শীর্ষ আদালত এ ব্যাপারে চিন্তাভাবনা করছেন। তো প্রত্যেকের প্রতি আমরা, মহামান্য আদালতের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, আস্থা রাখছি। নিশ্চয়ই আমাদের
এই সমস্ত সমস্যা একসময় মিটে যাবে, হ্যাঁ, এবং কখনোই এই বিদ্রোহ, এই লাঠালাঠি, হ্যাঁ, এই নিয়ে বিরাট একটা অসন্তোষ কাম্য নয়। আমরা শান্তির পক্ষে সবাই, আমরা স্থিতিশীলতার পক্ষে, আমরা সৌহার্দ্যের পক্ষে, আমরা প্রত্যেকে সম্প্রীতির পক্ষে এবং সুন্দরভাবে পথ চলার পক্ষে। তো আজকে আমরা আলমগীর সাহেবকে পেয়েছি, তো বেশ কিছু এই সাংগঠনিক সমস্যা সম্পর্কে তিনি আলোকপাত করবেন। তো প্রথমে তার কাছে আমার প্রশ্ন যে যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট বাই ম্যানেজিং কমিটি, ভুতুড়ে শিক্ষক নিয়োগ, হ্যাঁ, এ ব্যাপারে একটা 9/5/2025 যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, এ ব্যাপারে সরকারের কি ভূমিকা এবং কতটা সরকার এগিয়েছে আর বর্তমান পরিস্থিতি কি? দেখুন, ইললিগাল অ্যাপয়েন্টমেন্টস বাই দ্য ম্যানেজিং কমিটি বা ভুতুরে শিক্ষক, যে নামটা বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামেরই দেওয়া, এই ভুতুরে শিক্ষক কারা? যেমন আমরা ভূতকে দেখতে পাই না বাস্তবে, কাল্পনিক জগতে থাকে, তেমনি এই শিক্ষক মহাশয়েরা ভুতুরে, অর্থাৎ তাদের মাদ্রাসার প্রাঙ্গণে কেউ কোনোদিন দেখেনি, না তারা ক্লাস করেছেন, অ্যাটেন্ডেন্স শিটে তাদের কোনো সিগনেচার নেই, এবং সর্বোপরি শিক্ষক নিয়োগের যে পন্থা থাকে, একটা গাইডলাইন থাকে, সে গাইডলাইন কোনোভাবেই মানা হয়নি। এরাই হচ্ছে ভুতুরে শিক্ষক। গাইডলাইন বলতে এখানে বোঝানো হচ্ছে একটা নোটিফিকেশন জারি হবে, সেটা একটা সংবাদপত্রে বেরোবে, লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, প্যানেল তৈরি হবে, সেই প্যানেল সংশ্লিষ্ট জেলার ডিআই অফিস দ্বারা অনুমোদিত হবে, এইভাবে একটা নিয়ম থাকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই ভূতের শিক্ষকরা যারা কোনোদিনই কাজ করলো না, তারা হঠাৎ করে 2022 সালের পর থেকে ডিআই অফিসকে এড়িয়ে, ডিএমইকে এড়িয়ে, সরকারকে এড়িয়ে একদম ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে তারা বেতনের দাবি করছে। তাহলে যারা মুসলিম সমাজের ভালো চায় তারা কি করে এটা পারছে? শুধুমাত্র আর্টিকেল 30কে সামনে রেখে। আর্টিকেল 30 তো এই জন্যই নয়, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম আর্টিকেল 30কে চাইছে, কিন্তু তার সৎ ব্যবহার চাইছে, অপব্যবহার নয়। এই বিভিন্ন কাঁথি রহমানি হাই মাদ্রাসা, গিমাগেরিয়া হাই মাদ্রাসা, মালদার 7টা মাদ্রাসা, মুর্শিদাবাদের 7টা মাদ্রাসা, এরা আর্টিকেল 30কে ঢাল করে, এর প্রয়োগটাকে অপব্যবহার করে এই সমস্ত ইললিগাল অ্যাপয়েন্টমেন্টগুলো চাইছে। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম 22 সালে প্রায় 12টা মাদ্রাসাকে নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং যার সমস্ত খরচ কিন্তু ফোরামের নিজস্ব ফান্ড থেকে দিয়েছিল। সেইখানে কিন্তু আমরা 12টা মাদ্রাসাকে নিয়ে যাওয়ার ফলে তখনকার যিনি জাজ সাহেব ছিলেন দীপঙ্কর দে, তিনি কিন্তু একটা রায় দিয়েছিলেন, যে রায়ে বলা ছিল যে 3 জনের একটা কমিটি গঠন করা হবে, যেই কমিটির মধ্যে একজন জাজ সাহেব থাকবেন, একজন আইএস অফিসার থাকবেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থাকবেন। সেই কমিটি আমাদের মাদ্রাসা ডিপার্টমেন্টে আসে এবং তারা দীর্ঘদিন ধরে সেখানে ইনভেস্টিগেশন চালায়। যে সমস্ত শিক্ষকরা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রায় 542 জনের মতন, তারা সেখানে যায় এবং তারা যে সমস্ত ডকুমেন্ট ওই কমিটির কাছে পেশ করে, সমস্তই দেখা যায় সেগুলো তারা জাল হিসাবে ওরা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টে। তখনই ওই কমিটি ওই সমস্ত ইললিগাল অ্যাপয়েন্টমেন্টগুলোকে বাতিল করে। তারা কি এখনও শিক্ষকতা করে যাচ্ছেন? না, তারা শিক্ষকতা কোথাও নয়, তারা শুধু কাগজ কলমে আছেন। না, কাগজে কলম রয়েছেন কিন্তু মাইনে তো পাচ্ছেন না, তারা মাইনে পায়নি, পেয়েছেন এক সময় পেয়েছিল, এবং তারা পাচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে 42 জন। কেন বলি এবার, 2014 সালে যখন সার্ভিস কমিশন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অবৈধ হয়ে যায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে ম্যানেজিং কমিটি মাদ্রাসাকে চালাবে। ওইখানে 13 দিনের একটা গ্যাপ ছিল, 11 দিন বা 13 দিনের একটা গ্যাপ ছিল। ওই সুযোগে এরা 22 সালে এসে, অর্থাৎ 16 সাল থেকে কোনো কাজ না করে হঠাৎ তাদের মনে হয়েছে যে আমাদের বেতনের দরকার, তাহলে আজকে 22 সালে এসে তারা সুপ্রিম কোর্টে মামলা করছে। তোমরা যদি সত্যিই কাজ করতে
তাহলে তো ডিআইয়ের অ্যাপ্রুভাল থাকে একটা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, একদম, একদম। তখন তোমরা করনি কেন? না আছে ডিআইয়ের অ্যাপ্রুভাল, না আছে ডিএমএর অ্যাপ্রুভাল। আমরা যারা সার্ভিস কমিশন থেকে এসেছি তারা জানি একটা চাকরির যে অ্যাপ্রুভাল অনেক কটা কাগজপত্র থাকে, থাকে। তাদের কোনো রকম কাগজপত্র নেই, যা কিছু কাগজ আছে No paper। সমস্তটাই জাল। কিচ্ছু পেপার নেই। তাহলে ব্যাপারটা কতটা জটিল। এবং আমাদের সাংবাদিক সাহেব বললেন যে 9/5/25-এ সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে। এই ভার্ডিক্টে প্রায় 9 মাস আগে, মার্চ মাসে দেখা গেছিল, 9 মাস আগে দেখা গেছিল যে সুপ্রিম কোর্ট বলেছিল ফর দ্য পিপলস, মানে স্টুডেন্টদের স্বার্থে যারা কাজ করছে তারা কাজ করুক। তখনই আমাদের ফোরামের যারা নেতৃত্ববর্গ আছে, মাননীয় ইসরাউল সাহেব, এরা বলেছিলেন যে এদের বেতন কিন্তু এবার হতে পারে। কারণ আমরা দীর্ঘদিন ধরে যখন সার্ভিস কমিশনকে বাঁচিয়েছিলাম, প্রায় 63টা শুনানি করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের আইনের জ্ঞানটা ওই লেভেলে চলে গিয়েছিল যে মনে হয়েছিল এইবার হয়তো সুপ্রিম কোর্ট কিন্তু এদের বেতন দিয়ে দেবে। বাস্তবিকই তাই হলো। যে টিচাররা কাজ করে না মাদ্রাসায় প্রাঙ্গণে, যাদেরকে স্টুডেন্টরা পর্যন্ত চেনে না, তাদেরকে বলা হলো কি, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেখানে বলা আছে যে কি আমরা এদেরকে চিহ্নিত করতে পারিনি, সরকার চিহ্নিত করে বলবে যে এরা বেতনের দাবিদার কিনা। তাহলে এই সুপ্রিম কোর্ট দায়িত্ব দিল কাকে? সরকারকে দায়িত্ব দিল যে এদের বেতন হবে কি হবে না। সার্ভিস কমিশন থাকা সত্ত্বেও কেন এইভাবে নিয়োগ হলো, এটাই একটা প্রশ্ন। এটি 6/1/2020 সুপ্রিম কোর্টের রায়ে সার্ভিস কমিশন বহাল থাকে। কিন্তু হাইকোর্টের যে রায়টা ছিল ডিভিশন বেঞ্চের ওই 16 সালে, সেই রায়টাকে কিন্তু মুছে দেয়নি তখন তৎকালীন সরকার। আচ্ছা। যার জন্য এই সমস্ত ম্যানেজিং কমিটি ব্যাক ডেটে এই কাজগুলো করছে, ওই 9 দিন বা 11 দিনের গ্যাপে ওই ব্যাকডেটের কাজ, এই ব্যাকডেটের কাজ করে যে সুযোগটা পেয়েছে কয়েকদিনের, ওইটা হ্যাঁ। কাজে লাগাচ্ছে। যদি তারা সত্যিই কাজ করে থাকতো তখন ওই 9 দিনের মাধ্যমে আপনি বলুন, কোনো বিজ্ঞপ্তি কেউ বার করতে পারবে, কেউ লিখিত পরীক্ষা নিতে পারবে, কেউ মৌখিক পরীক্ষা নিতে পারবে, বা প্যানেল তৈরি করতে পারে কিনা? এটা কি সম্ভব 9 দিনের মাথায়? কখনোই সম্ভব নয়। তাহলে বোঝা যাচ্ছে যে ভূতুরে শিক্ষক কারা। এই ভূতুরে শিক্ষকরা যদি বেতন পায় কি সমস্যা হতে পারে দেখুন। আচ্ছা, এরা যে চাকরি করছে এদের সমস্যা তো হবে নিশ্চয়ই। ধরুন আপনি যে সিটে বসে আছেন তার উপরে যদি একটা অন্য সাংবাদিক এসে বসে, কি সমস্যা হতে পারে? আপনার অস্তিত্ব থাকবে? থাকবে না। তাহলে মুখ্যমন্ত্রী যে নিজের সিটে বসে আছেন, তার সিটে যদি অন্য একজন বলে যে আমি মুখ্যমন্ত্রী, তো কার ভ্যালু থাকবে? যে পরে আসছে তারই ভ্যালু থাকবে। তাহলে আর এই ভূতুরে শিক্ষকরা বেতনের দাবি করছে কি হিসাবে? সুপ্রিম কোর্টের রায়ে। তাহলে সার্ভিস কমিশনের মানে দ্বারা নিযুক্ত টিচাররা বেশি দামি, না সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত বেশি দামি হবে? তখন অটোমেটিক্যালি যে শিক্ষকটা সার্ভিস কমিশনের মাধ্যমে বেতন পাচ্ছে বা নিযুক্ত আছে, তাকে কি করা হবে? পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হবে। রুল নাম্বার 33D। এই 33 মান্যতা পেয়ে যাবে, সুপ্রিম কোর্ট তখন মান্যতা পেয়ে যাবে। তাহলে ওই যে শিক্ষকটা এখন আছে সার্ভিস কমিশনের মাধ্যমে, তার উচিত ইমিডিয়েটলি কয়েকটা স্টেপ ফলো করা, যে স্টেপগুলো আমরা বিভিন্ন জায়গায় যে আন্দোলন করছি। যেমন কিছুদিন আগে বহরমপুরে হয়েছে, 2 দিন আগে আমি গিয়েছিলাম ফুলপুরা হাই মাদ্রাসায়, সেখানে হয়েছে, ভগবান গলায় হচ্ছে, আজকে নদিয়ায় হয়েছে। আগামী দিনে কলকাতায় একটা বিরাট আন্দোলন আমরা ডাকতে চলেছি, প্রায় 7 থেকে 8 হাজার লোক হবে, যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা সমস্ত যাবেন, এবং সেখানে সমাজের যারা নাগরিকবৃন্দ আছে, যারা বুদ্ধিজীবী আছে, তাদেরকেও আমরা ডাকবো। তো যাতে আন্দোলনটা একটা গণ আন্দোলনে পরিণত হতে পারে এবং সরকার ভাবতে বাধ্য হয় যে এই যে ভূতুরে শিক্ষকরা বেতন পেতে চলেছে, তাহলে সরকারের কি ক্ষতি হতে চলেছে। এরা মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে প্রায় 900 কোটি টাকা দাবি করছে। কত কোটি টাকা? 900 কোটি টাকা। যেখানে সামাজিক প্রকল্প অনেক চলছে, তা সত্ত্বেও সরকার যখন দেখবে এই 900 কোটি টাকা বেতন বেরিয়ে যাচ্ছে, সরকার কি সেখানে মাদ্রাসা সিস্টেমটাকে রাখবে? এবং সবটাই ইলিগাল ওয়েতে। সবটাই ইলিগাল ওয়েতে। সরকার তো জিজ্ঞেস করবে আধিকারিকদের যে যারা রেগুলার টিচার তাদেরকে বেতন আমি দিই কিনা। ডিআইরা বলবে আপনি দেন, তখন বলবে তাহলে এই ইলিগাল অ্যাপয়েন্টমেন্টে আবার টাকা কেন? তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, প্রশ্ন উঠবে। আর এটাকে হাতিয়ার করবে বিরোধী পক্ষ। একদম। তখন বলবে যে এই জাতিটাই হচ্ছে এরকম, এই জাতিটাই হচ্ছে এরকম, এদের অণুতে পরমাণুতে এই দুর্নীতি লুকিয়ে আছে। তখন আমরা আসামে দেখেছি কিভাবে মাদ্রাসা সিস্টেমটা পুরোটা কোলাপস করে গেছে এবং ক্যাটাস্ট্রফিতে চলে গেছে। আগামী দিনে
এই ক্যাটাস্ট্রফিতে মাদ্রাসা সিস্টেম যাতে না যায়, তার জন্য আমরা কলকাতা রাজপথকে হাতিয়ার করে সরকারের কাছে একটা বার্তা দিতে চাইছি যে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা ঠিক নয়। কারণ আপনারা শুধু ভোট ব্যাংকে মুসলিম সমাজকে ব্যবহার করবেন, কিন্তু মুসলিম সমাজে যখনই ইললিগাল ব্যাপার আসবে তখন কিন্তু বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম, ইসরাউল সাহেব রাজপথ কাঁপাতে কিন্তু আসবে। একদম। আচ্ছা, এটা একটা প্রশ্ন, এবারে তাহলে এই যে ভুতুড়ের শিক্ষক ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছেন এরা কারা তাইলে? এটা আমি আবারও বলছি, এরা হচ্ছে ব্যাকডেটে নথি জাল করে যারা নিজেদের ফ্যামিলিকে শুধুমাত্র কাকা, ভাইজি, ভাইপো, মামা এদেরকে ঢুকাবে, তারাই স্বজন পোষণ। এখানে কোনো রকম ক্রিমি লেয়ারের শিক্ষক শিক্ষিকা পাওয়া যাবে না। এবং যাদেরকে তারা যদি সত্যি টিচার হতো তাহলে তারা এতদিন কি করছিলেন? বিনা বেতনে কেউ এতদিন কাজ করবে? এই প্রশ্ন তো সাধারণ মানুষ করবে যে 16 সাল থেকে 22 সাল অবধি তুমি কি করে বিনা বেতনে কাজ করলে? আজকে মাদ্রাসা ফোরাম এ ব্যাপারে কি উদ্যোগ নিচ্ছে? এ ব্যাপারে আমরা প্রথমত সমস্যা সমাধানে অতীতে কি করেছে এবং এখন কি করছে? অতীতে আমরা 22 সালে 12টা মাদ্রাসাকে নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। ফোরামের নিজস্ব ফান্ড থেকে সেই আইনি লড়াই হয়েছিল এবং সেই লড়াই জিতে আসা হয়েছিল। এবং সুপ্রিম কোর্টের জজ সাহেব বলেছিলেন যে একটা কমিটি গঠন করতে, এবং সেই কমিটি তদন্ত করে সুপ্রিম কোর্টে জমা করে। কিন্তু তারপরেও এই কমিটির দালালগুলো সুপ্রিম কোর্টে আবার যায়, বারবার রিভিউ পিটিশন করে। তার ফলে জজ সাহেব বিচারপতি ওকা সাহেব এই রায়টা দিয়েছেন 9/5/25-এ। তো সেখানে তিনি সরকারকে বলেছেন যে এই ইললিগাল টিচারদের বেতন হবে কিনা ভেরিফাই করতে। তাহলে এই ভেরিফাইটা করবে কে? সরকার কি নিজে করবে? না, তিনি ডিআই সাহেবের মাধ্যমে ওই মাদ্রাসার হেডমাস্টার মশাই, ভারপ্রাপ্ত শিক্ষকদেরকে করাবেন। তো ভারপ্রাপ্ত শিক্ষক বা হেডমাস্টাররা যদি তাদেরকে নো ওয়ার্ক ডান সার্টিফিকেট দেয় তাহলে কিন্তু এই ইললিগাল টিচাররা কিন্তু কোনো মতেই বেতন পাবে না। এই দিচ্ছে না কেন? ওই সার্টিফিকেট দিচ্ছে না কেন? নো ওয়ার্ক ডান না, রায়টা হয়েছে 9/5/25-এ, আর এই এবিডেবি জমা দিতে বলেছে 28 দিনের মধ্যে। আচ্ছা, এখন চলছে গরমের ছুটি, তাহলে আপনার 2 তারিখে স্কুল খুলেই কিন্তু এই ভয়ঙ্কর ব্যাপারটা সুযোগ কমে, সময় কমে যাবে, সময়টা কম একদম, এবং আমাদের কাজের ক্ষেত্রটা কমে যাচ্ছে, যার ফলে আমাদের ওয়েট করতে হচ্ছে ওই 2 তারিখের জন্য। ওই 2 তারিখ এলেই মাদ্রাসাগুলোতে ম্যাসাকার সৃষ্টি হবে এবং সবচেয়ে বেশি সমস্যা হবে হেডমাস্টারদের। কারণ একই হেডমাস্টার দিকে যাবে, এদিকে যাবে না, কোন দিকে যাবে, এদিকে যাবে না ওদিকে যাবে। এবং আমরা ফোরাম থেকে ওই দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক, সেক্রেটারি, ম্যানেজিং কমিটি সবাই জড়িয়ে পড়বে, যারা জড়াবে, এবং ডিআই সাহেবরা যারাই জড়াবে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা এফআইআর করব এবং সিবিআই দ্বারস্থ হব। বাহ, এটা হচ্ছে আমাদের স্টেপ। একদম সিবিআই, অনলি সিবিআই। কারণ ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট কোনোদিন আমরা মানিনি। কারণ আমাদের মধ্যবিত্ত ঘরের শ্রেণী যারা 300 টাকার ফর্ম দিয়ে শিক্ষকতার পেশায় এসেছি, মহান শিক্ষকতার পেশায়, তারা কি করে মেনে নেবো? কারণ এটা আমাদের রুটি রোজগারের ব্যাপার। যাদের অস্তিত্ব নেই তারা মায়না পাবে। যারা আমরা 26,000 এসএসসি শিক্ষার্থী দেখি যারা 7 বছর ধরে কাজ করলো তাদেরকে বলছে বেতন দেওয়া হবে না। আবার যারা এরা 6 বছর 7 বছর ধরে কোনো কাজই করলো না, মাদ্রাসার প্রাঙ্গণে এলো না, তাদেরকে বলছে বেতন দিতে হবে। একই সুপ্রিম কোর্ট 2 রকম ভার্ডিক্ট হচ্ছে। কেন এই দ্বিচারিতা? কেন? তাহলে কার অঙ্গুলি হলো না এই কাজগুলো হচ্ছে? কিন্তু আমাদের ফোরাম থেকে কিন্তু প্রশ্ন থাকছে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে। তাই 2014-তে সার্ভিস কমিশন যেটা রায় দিয়েছিল সুপ্রিম কোর্টে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তখনকার পরিপ্রেক্ষিতে এই সমস্যাটি কি শুরু হয়েছিল? তখনকার পরিপ্রেক্ষিতে বলতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল, তারপরে কিন্তু ডিভিশন বেঞ্চের রায়, হ্যাঁ, তারপরে কিন্তু ওই 13 দিনের মাথায় আমরা সুপ্রিম কোর্ট থেকে যে কেসটা করি সেটা ফাইনাল ভার্ডিক্ট এসেছিল 6/1/20-তে। ওই যে ইন্ট্রিম অর্ডার ছিল, সেই ইন্ট্রিম অর্ডারের মধ্যে 11 দিনের একটা গ্যাপ ছিল। ওর পরিপ্রেক্ষিতে কিন্তু যত সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে এখন সরকারের ভূমিকা কি? সরকারের ভূমিকা আমরা চাইছি কি হওয়া উচিত? ডিআই সাহেবদেরকে বা হেডমাস্টারদেরকে, যে 84টা মাদ্রাসায় ভূতুড়ে শিক্ষক আছে তারা যাতে কোনোভাবে বেতন না পায় সেই ব্যবস্থাটা করা। সরকার যদি এ ব্যাপারে সহযোগিতা না করে আমরা
ফোরাম থেকেই সিবিআই করব স্বতঃপ্রণোদিত হিসাবে। সরকার যদি সিবিআই করে খুব ভালো, গুড, না হলে আমরা কিন্তু সিবিআইয়ের দিকে যাব। এবং আগামী সপ্তাহে কলকাতার রাজপথে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম প্রায় 7 থেকে 8 হাজার শিক্ষক শিক্ষিকা নিয়ে আন্দোলনের পথে যাচ্ছে। আপনার চ্যানেলের মাধ্যমে এইটি কিন্তু আমি সমস্ত জায়গায় বলতে চাইছি যে দুর্নীতিকে কখনোই মেনে নেওয়া যায় না, একদম না, প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা স্কুল হোক, মাদ্রাসা হোক, একদম। সমস্ত কিছু। কারণ এখানে আমাদের মধ্যবিত্ত ঘরের শ্রেণী আছে, আমরা পরের প্রজন্মকে কোন রাস্তা দেখাবো? আজ আমি আছি এই প্রাঙ্গণে, পরের প্রজন্ম কোথায় যাবে? সরকারি চাকরিগুলো সব শেষ হয়ে যাবে এই করে করে। আর এই যে এখন যেটা চলছে চারদিকে যোগ্য অযোগ্য, হ্যাঁ, এটা নিয়ে যে একটা বিরাট অসন্তোষ, হ্যাঁ, তো এর শেষ কোথায়? দেখুন, এটা হচ্ছে সিস্টেমেটিক ফ্রড, হ্যাঁ, পুরো সিস্টেমিক একদম। ফ্রড হয়েছে এটা। এবং যেখানে বিচারপতিরাও পৃথকীকরণ করতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। কারণ দেখা যাচ্ছে কি প্রায় 6,000 মতন অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন এবং যেখানে প্রায় 15,000 মতন যোগ্য, তাহলে যোগ্যরাও ওই শিক্ষিকা কবলে পড়ে গেল। তাহলে আমি বাঁচতেই পারলাম না, যেখানে কাঁকড় আর চালটা, পুরো চালটাকে কি ফেলে দেবো? এটা কি কোনোদিন হয়? হয় না। তো প্রশ্নের জন্য কিন্তু বিচার ব্যবস্থার প্রতিও আমাদের এসে যাচ্ছে, হ্যাঁ। এবং যে লাঠিচার্জ হচ্ছে নির্মমভাবে, সেখানে যা জমা দেওয়া হয়েছে সেই নিরিখেই তারা বিচারটা করেছে। হ্যাঁ সেটাই, যে ডকুমেন্ট গলত যারা জমা দিয়েছে আমাদের এসএসসি থেকেই, মানে সার্ভিস কমিশন ওইদিকেই আঙুলটা উঠছে। সার্ভিস কমিশন উচিত ছিল হাইকোর্টেই জিনিসটা মিটে নেওয়ার, কিন্তু তারা জিদ ধরে বসে থাকলো, যার ফলে কিন্তু সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কেই মান্য দিল। এবং এখানে একটা পয়েন্ট বলার আছে, এই এসএসসি মাদ্রাসা থেকে কিছুজন শিক্ষক শিক্ষিকা স্কুলে চলে গিয়েছিল, বাড়ির কাছে যাবে, ভালো সার্ভিস পাবো এই আশায়। তো এই রায়ের ফলে তাদেরও চাকরি চলে যায়। কিন্তু ইতিমধ্যে আমরা 46 জনকে নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন করেছিলাম, যেটা হাইকোর্টের রায়ে কোথাও বলা ছিল না যে যারা অন্য ডিপার্টমেন্টে কাজ করে তারাও কিন্তু আগের ডিপার্টমেন্টে ফিরে যেতে পারবে। তো এই 46 জন যে পিটিশনার ছিল, তাদের মাধ্যমে সুপ্রিম কোর্ট একটা নোট করেছে যে যারা আগে কোনো চাকরি করতো সেখানে তারা ফিরে যেতে পারবে যদি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ফ্রি নেয়। তাহলে ফোরামেরও এইখানে একটা বিরাট বড় ভূমিকা আছে, যে ফোরাম যদি ওই 46 জনকে সেদিন পিটিশন না করতো, তাহলে আজকে কিন্তু কোনো শিক্ষক মহাশয় এই তাদের পূর্বের চাকরিতে ফিরে আসতে অনিশ্চয়তা মধ্যে পড়তেন না। এবং সরকার 3 তারিখে রিভিউ পিটিশন করেছে সুপ্রিম কোর্টে। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম থেকেও প্রায় 250 জনকে নিয়ে একটা পিটিশন দাখিল করা হয়েছে। হ্যাঁ, এটা একটা বলার পয়েন্ট আমাদের, শুধু মাদ্রাসা ক্ষেত্র নিয়ে নয়, এসএসসি টিচারদের নিয়েও বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এবং ইসরাউল সাহেব লড়াই করছে। আমরা লড়াইয়ের প্রাঙ্গণে সবসময় ছিলাম এবং আছি। শুধু শিক্ষকদের পেশাগত দাবি নয়, করোনার সময়ে কোভিড সুরক্ষা বলে আমরা মেডিসিন চালু করেছিলাম এবং বিভিন্ন ডাক্তারদের পরামর্শে সেগুলো আমরা করেছি। আমফানে মুখ্যমন্ত্রী তহবিলে 25 লাখ টাকা দিয়েছিলাম আমরা, সেকেন্ড লার্জেস্ট। জমিয়ত উলামা হিন্দ যেখানে 35 লাখ দিয়েছিল, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম সেখানে 25 লাখ টাকা চেক মুখ্যমন্ত্রী তহবিলে দিয়েছিল। তাহলে যে মুখ্যমন্ত্রীকে আমরা অলওয়েজ হেল্প করছি টাকা পয়সা বা আর্থিক সাহায্য দিয়ে, সেখানে মুখ্যমন্ত্রী মাদ্রাসা ডিপার্টমেন্টকে কেন অবহেলার চোখে দেখবেন? তার কি এই সমস্ত দুর্নীতি, ভূতুরে শিক্ষক সমস্যা কি মানে পৌঁছাচ্ছে না কথায়, না অন্য কারোর অঙ্গুলি হেলনে এই জিনিসগুলো হচ্ছে? আমরা কিন্তু তদন্তের দাবি রাখছি। সব জায়গায় একটা দাদাগিরি থাকে, সব জায়গায় কিছু উপর মহলে কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে, হ্যাঁ, এগুলো তো কাউরি অজানা নয়। আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটিতে, হ্যাঁ, অনেক ভুতুরে কর্মী আছে যাদের অস্তিত্ব নেই কোনো, হ্যাঁ, কেউ দেখতে পায় না কোনোদিন, কিন্তু তার মাসে মাসে মাইনে তুলে নিয়ে যায়। হ্যাঁ, আজ পর্যন্ত এতদিন হয়ে গেল, এত সরকার বাম আমল গেল 34 বছর, হ্যাঁ, তারপরে প্রশাসক মাঝে 2018 অক্টোবর থেকে 22 পর্যন্ত আগে পর্যন্ত প্রশাসক চালালো, হ্যাঁ, 22-এ আবার নির্বাচন হলো, পৌর নির্বাচন, তারাও কিন্তু কোনো কুল কিনারা করতে পারলো না। এখন আবার তৃণমূল সরকার, এই দুটো টার্ম আবার চলছে। হ্যাঁ, প্রথমে যেটা করেছিল, স্বরূপ দত্ত চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, এবং এখন পরেশচন্দ্র সরকার চেয়ারম্যান, মাঝে কিছুদিন প্রণব চ্যাটার্জি, আইনুল হকরা চালিয়েছিলেন। হ্যাঁ,
তো প্রশাসক মণ্ডলী হিসেবে তো যাই হোক, এরা কিন্তু কেউ এই যে একটা দুর্নীতি, বিশাল দুর্নীতি, যে ভুতুড়ে কর্মী, হ্যাঁ, এর থেকে কিন্তু কোনো রকম উত্তরণ ঘটাতে পারেননি। যেমন পারেননি তারা বর্ধমানের জঞ্জাল মুক্ত করতে বর্ধমানকে। এই খুব খারাপ লাগছে আজকে ওভারব্রিজের নিচে যা দেখছিলাম, যেটা নতুন ওভারব্রিজ হয়েছে বর্ধমানে, তো এত নোংরা আবর্জনা, হ্যাঁ, একটা আস্তাকুর হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থার মধ্যে সেটাই, মাদ্রাসারা যাতে আস্তাকুর না হয়ে যায়, মাদ্রাসাও যাতে আস্তাকুর না হয় সেটা দেখতে হবে সেই আমাদের। জন্য আমরা লিগ্যাল পয়েন্টেও যাচ্ছি, দরকার পড়লে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করব, হ্যাঁ, সিবিআই দ্বারস্থ হব, এবং ওই ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টাররা যারা এই সমস্ত দুর্নীতি করেছেন তাদেরকে সিবিআইয়ের আন্ডারে এনে তদন্ত করাবো। এটা কিন্তু আমি ওপেনলি বলে রাখলাম। হ্যাঁ, এটা খুবই ভালো। হ্যাঁ, বিশেষ করে আপনি সিবিআই তদন্তের দাবি করছেন, হ্যাঁ, এটা খুবই ভালো উল্লেখযোগ্য একটা পয়েন্ট মাদ্রাসা ফোরামের পক্ষ থেকে, মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে। এবং আমি কয়েকদিন আগেই আমি যে কলেজে পড়াই, বিবেকানন্দ কলেজে, সেখানে এসএসসি চেয়ারম্যান এসেছিলেন। তো তার সঙ্গে কথা হচ্ছিল, তো আলোচনা প্রসঙ্গে তিনি বললেন যে আবার কর্মী নিয়োগ হবে। তিনি যে বর্তমানে যোগ্য অযোগ্যর ব্যাপারে একদম তিনি গেলেন না, কারণ বিতর্কিত বিষয়। তিনি বললেন যে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু এই মাসের মধ্যেই বিজ্ঞপ্তি বেরোবে আবার শিক্ষক নিয়োগের, এবং অনেক সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে, এ ব্যাপারে যে নিশ্চয়তা দিলেন। এবং যারা পরিচালনা করবেন তাদের ক্ষেত্রেও, হ্যাঁ, বললেন খুব প্রতিটি রিজিয়নে খুব যোগ্য লোকদের রাখা হয়েছে, হ্যাঁ, এবং কোনো রকম দুর্নীতির মধ্যে পড়া যাবে না, হ্যাঁ, দুর্নীতির ফাঁসে আটকাবে না। হ্যাঁ, তো প্রত্যেকেই একদম অত্যন্ত কঠোরভাবে, হ্যাঁ, সুশৃঙ্খলভাবে, স্বচ্ছতার সঙ্গে এই যে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করবেন, নিয়োগ ব্যবস্থা পরিচালনা করবেন। যাই হোক, ভালো লাগলো শুনে। তো এতক্ষণ আমরা আলমগীর সাহেবের কাছে এত সুন্দর আলোচনা শুনছিলাম। হ্যাঁ, আশা করি আপনি সব পয়েন্টই বলেছেন। আরেকটা কথা এখানে বলার আছে যে 7 SLST পরীক্ষা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধুমাত্র এই ভূতুড়ে শিক্ষক সমস্যার জন্য সেই প্যানেলটা তৈরি করা যাচ্ছে না। এবং গ্রুপ ডি যেটা 10 বছর কমায় ছিল, সেটা সুপ্রিম কোর্ট থেকে আমরা বার করে এনে আবার সরকারের কাছে উপস্থাপিত করেছি। সরকারও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে সেই প্যানেল তৈরি করে সেই সমস্ত টিচাররা, শিক্ষাকর্মীরা মাদ্রাসাগুলো চুজ করতো। কিন্তু এই ভুতুড়ে শিক্ষকদের রায় বেড়ে যাওয়ার ফলে 4852টি পোস্ট ভুতুড়েদের কবলে চলে যাবে। একটা সংকট তৈরি হয়ে গেল, কারণ ভুতুড়ে শিক্ষক মানে পোস্টের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে, আর্থিক এবং ওই পোস্ট দুটো ক্ষেত্রে। তাই যারা 7 SLST শিক্ষক শিক্ষিকা হবেন আগামী দিনে, তাদের কাছেও আমাদের দাবি, যারা গ্রুপ ডি আছে তাদের কাছেও দাবি যে আপনারা আন্দোলনে আসুন, আপনাদের নিজেদের অধিকার ছিনিয়ে নিন। কারণ আপনারা দেখছেন 26,000 শিক্ষক শিক্ষিকাকে আমাদের সরকার কীরকমভাবে গিলে নিতে পারে। তো মাদ্রাসায় মাত্র 15,000 শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের ক্ষেত্রে কি হবে, এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম। আপনারা যদি চুপচাপ বাড়িতে বসে থাকেন, যে ভাবেন যে সরকার নিয়োগ করে দেবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। আপনাদের চোখে আঙুল ঢুকিয়ে দিল, কানে সীসা ঢেলে দিলেও কিন্তু এটা আপনারা বুঝতে চাইছেন না। আপনাদেরকে বোঝাবার মতন আমার সামর্থ্য নেই। তাই জন্য এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু আন্দোলন গড়ে তুলুন, এই দাবি না রেখে আপনারা রাজপথে আসুন। পথেই পথ চেনা হবে। এবং আমাদের একটাই বার্তা, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বাহ, সুন্দর তিনি বললেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আমরা বেঁধে বেঁধে থাকবো। আলমগীর গনি সাহেব সেই আশা ব্যক্ত করলেন। এবং অবশ্যই এই ভুতুড়ের শিক্ষক যে নিয়োগ, হ্যাঁ, সে সম্পর্কে সচেতন প্রত্যেকে হবেন এবং এটা আটকানো যাবে। হ্যাঁ, আশা করি মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে, তাদের আন্দোলনের ফলে, এবং এটা শুধুমাত্র বাড়িতে বসে হুঙ্কার দিলে হবে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে হবে না, কেবলমাত্র বাড়িতে বসে বসে ফোনে বা মোবাইলে লম্বা চওড়া কথা বললে হবে না, চিঠি লিখলেও হবে না, রাস্তায় নামতে হবে। একদম, যত আন্দোলন হয়েছে সারা দেশে বিশ্বে, সব আন্দোলন কিন্তু সমাধান হয়েছে রাস্তায় নেমে। বাংলাদেশে একটা ছাত্ররা রাস্তায় নেমে একটা দেশের সরকারকে বদলে দিল। এটা একটা মানে বিশাল একটা জিনিস। কাজেই রাস্তায় যে নামা, এর একটা বিরাট একটা আবহ তৈরি হয়েছে, এবং রাস্তায় নামার একটা বিরাট প্রতিফলন ঘটে।
হ্যাঁ, একদমই। কাজে প্রত্যেকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, ঘরে বসে নয়। আসুন আমরা প্রত্যেকে রাস্তায় নামে মানুষের পাশে দাঁড়াই, মানুষের হাত ধরি এবং মানুষকে সম্মান করি, আদালতকেও সম্মান করি। আমরা সুষ্ঠুভাবে যাতে দেশ চলে, রাজ্য চলে, শিক্ষা ব্যবস্থা চলে, সেদিকে আমরা প্রত্যেকে নজর দিই। আমি এতক্ষণ সৈয়দ মুশাররফ আজম মুক্ত আবহের পক্ষ থেকে আপনাদের সামনে ছিলাম, এবং আমার সঙ্গে যিনি আজ আলোচনায় অংশ নিয়েছেন আলমগীর গড়ি সাহেব, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সম্পাদক, তাকে আমি ধন্যবাদ জানাই আজকে আসার জন্য। সবাইকে আমরা ধন্যবাদ। আজকে এখানেই আলোচনা শেষ করছি, আগামী দিনে আবারও কোনো দিন হয়তো বসবো। নমস্কার, ভালো থাকবেন।